2 মাস আগেই মনে হয়েছিল হয়তো এবার থামতে যাচ্ছে ইরান আমেরিকা যুদ্ধ। তখন দুই দেশ বসেছিল সমঝোতা টেবিলে। কিন্তু 60 দিন পর বাস্তবে শান্তি ফেরার বদলে দুই দেশ আবারও সংঘাতের দিকেই ফিরে গেছে। কেন এত দ্রুত ভেঙে গেল এই সমঝোতা? আর এই ব্যর্থতার পর মধ্যপ্রাচ্য কি আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। ঘটনার শুরু 17 জুন। পাকিস্তানের উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 14 দফার একটি সমঝোতা স্মারকে সই করেন। লক্ষ্য ছিল 28 ফেব্রুয়ারি থেকে চলা সংঘাত থামানো এবং পরবর্তী 60 দিনের জন্য পূর্ণাঙ্গ শান্তি আলোচনার একটি কাঠামো তৈরি করা। দুই পক্ষের এই সমঝোতাকে তখন অনেকেই সম্ভাব্য বড় যুদ্ধ ঠেকানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখেছিলেন। সমঝোতার কয়েকটি শর্ত ছিল বেশ গুরুত্বপূর্ণ। লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করার কথা এতে বলা হয়। 30 দিনের মধ্যে ইরানের ওপর থেকে আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়ার কথাও ছিল সেখানে। একই সঙ্গে যুদ্ধের পর ইরানের পুনর্গঠনে প্রায় $300 বিলিয়ন উন্নয়ন প্যাকেজ নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেয়া হয়। অন্যদিকে ইরানের ওপরও ছিল গুরুত্বপূর্ণ দায়িত্ব, হরমুজ প্রণালী থেকে মাইন সরিয়ে নেওয়া এবং 60 দিনের জন্য কোনো ফি বা অতিরিক্ত চার্জ ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ নিশ্চিত করার কথা ছিল। পাশাপাশি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করবে এমন শর্তও ছিল। শুনে মনে হচ্ছিল দুপক্ষই যেন কিছুটা ছাড় দিয়ে একটি সমঝোতার জায়গায় পৌঁছেছে। কিন্তু বাস্তব সমস্যা শুরু হয় চুক্তির বাস্তবায়ন নিয়ে। কারণ একটি চুক্তি তখনই কার্যকর হয় যখন তার প্রতিটি শর্ত পরিষ্কার থাকে। আর এখানেই ছিল সবচেয়ে বড় দুর্বলতা। প্রথম বড় সংকট তৈরি হয় হরমুজ প্রণালী নিয়ে। সমঝোতা স্মারকের 5 নম্বর ধারায় বলা হয়েছিল ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা করবে। সমঝোতায় ইরানকে জাহাজ চলাচলের ব্যবস্থা করার কথা বলা হলেও জাহাজগুলো ঠিক কোন রুট ব্যবহার করবে এই বিষয়ে স্পষ্টতা ছিল না। আমেরিকা ওমানের উপকূল ঘেঁষা রুট ব্যবহার করতে চেয়েছিল। অন্যদিকে ইরানের দাবি ছিল তাদের উপকূলীয় রুট ব্যবহার করেই জাহাজ চলাচল করতে হবে। এই মতবিরোধ ধীরে ধীরে সামরিক উত্তেজনায় রূপ নেয়। 25 জুন ওমানের উপকূলে এভার লাভলি নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে। আমেরিকা এই হামলার জন্য ইরানকে দায়ী করে। আর এর মাত্র 2 দিন পর 27 জুন মার্কিন সেন্ট্রাল কমান্ড দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর ইরানও পাল্টা জবাব দেয় এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা শুরু করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলে, উপকূলীয় পর্যবেক্ষণ কেন্দ্রে হামলা চালানো সমঝোতা স্মারকের 1 নম্বর ধারার স্পষ্ট লঙ্ঘন। শুধু হরমুজ প্রণালী নয়, চুক্তির আরেকটি বড় দুর্বলতা ছিল ইসরায়েল ও লেবানন ফ্রন্ট। সমঝোতায় লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের কথা বলা হলেও ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। ফলে সেখানে তৈরি হয় ব্যাখ্যার সুযোগ। ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখলে ইরান অভিযোগ করে আমেরিকা তার মিত্রকে থামাতে ব্যর্থ হয়েছে। তেহরানের দৃষ্টিতে এটি ছিল সমঝোতার মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান ছিল একেবারেই ভিন্ন। ফলে যুদ্ধবিরতির অর্থ কী এবং কোন পক্ষের কোন কর্মকাণ্ড চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এ নিয়ে নতুন করে তৈরি হয় বিরোধ। এরপর আসে তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো $300 বিলিয়ন পুনর্গঠন প্যাকেজ। ইরানের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও অবকাঠামো সংস্কারের জন্য অনেক ডলার দেওয়ার কথা বলা হলেও বিষয়গুলো মোটেও পরিষ্কার ছিল না। যেমন এই অর্থ আসলে কে দেবে, কিভাবে আসবে, কোথায় কোথায় খরচ হবে, কিংবা আমেরিকার জারি করা নিষেধাজ্ঞার আসলেই কতটা তুলে নেওয়া হবে তার কোনো স্পষ্ট পরিকল্পনা সেখানে ছিল না। ফলে কাগজে থাকা একটি বড় আর্থিক প্রতিশ্রুতি বাস্তবে গিয়ে পরিণত হয় আরেকটি বিতর্কের বিষয়ে। এর মধ্যেই দুই দেশের রাজনৈতিক অবস্থানও ক্রমেই আরও কঠোর হতে থাকে। 7 জুলাই ট্রাম্প এই সমঝোতাকে প্রকাশ্যে বাতিল বলে ঘোষণা করেন। ফলে 60 দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই কার্যত ভেঙে পড়ে শান্তির উদ্যোগ। এর কয়েকদিন পর তেহরান দাবি করে বেসামরিক কাঠামোর ওপর মার্কিন হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইরান বিষয়ক সাবেক ভারপ্রাপ্ত পরিচালক জুই হুড বলেন,
এই সমঝোতা স্মারকটি ব্যর্থ হওয়া ছাড়া কোনো পথ ছিল না, কারণ এটি খুবই বাজেভাবে লেখা হয়েছিল। আমেরিকার পক্ষে যদি পেশাদার কূটনীতিকরা যুক্ত থাকতেন তবে এটি কখনোই এভাবে লেখা হতো না। এটি ইরানকে এমন ছাড় বা ফাঁকফোকর খোঁজার সুযোগ কখনোই দিত না। এখন পরিস্থিতি আবারও অচলাবস্থার দিকে। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার বিষয়ে তারা আগের অবস্থানে আর নেই। অন্যদিকে ওয়াশিংটনও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালীকেই ঘিরে, কারণ এই জলপথে যদি দীর্ঘস্থায়ী সংঘাত তৈরি হয় তাহলে এর প্রভাব শুধু আমেরিকা বা ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এবং পরিবহন ব্যয় বাড়ার কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ব্যর্থতার পর কি দুই পক্ষ আবার আলোচনায় বসতে পারবে? পাকিস্তান ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছে। ওমানও দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইরানের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে আসছে। তাই ভবিষ্যতে নতুন কোনো সমঝোতার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিশ্লেষকরা বলছেন, এবার যদি সত্যি কোনো চুক্তি হয় তাহলে আগের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়াটা জরুরি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিয়ম, সামরিক অভিযান বন্ধের সীমা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এবং পুনর্গঠনের অর্থ প্রতিটি বিষয়কে আরও স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। কারণ অস্পষ্ট চুক্তি সাময়িকভাবে যুদ্ধ থামাতে পারে কিন্তু স্থায়ী শান্তি তৈরি করতে পারে না।